নমস্কার, আমি সুচন্দ্রিমা। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার কথা। শুনবো আজকের বিষয় নিয়ে আপনার মতামত, তবে সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। টেকফগ নিয়ে ফের ডেরেকের চিঠি, স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিকে চিঠি, বৈঠক ডাকার আর্জি, ভুল তথ্য ছড়াচ্ছিল টেকফগ, অভিযোগ তৃণমূল সাংসদের। হাইকোর্টে গঙ্গাসাগর মেলা, প্রশ্নের মুখে মামলাকারীরা, শুনানি শেষ, রায়দান স্থগিত। প্রধানমন্ত্রীর কনভয় কাণ্ডের সুপ্রিম মামলা, তদন্ত কমিটি গঠন, দায়িত্বে চণ্ডীগড়ের ডিজিপি, কেন্দ্র ও পাঞ্জাব সরকারের কমিটিকে তদন্ত বন্ধ করতে নির্দেশ। মোদী মন্ত্রিসভায় করোনা থাবা, কোভিড আক্রান্ত রাজনাথ সিং, মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনের প্রতিরক্ষা মন্ত্রী। ফের রাজ্যপাল সংঘাত, নেতাইয়ের শুভেন্দুকে আটকানোর অভিযোগ, মুখ্য সচিব ডিজিকে তলব, যেতে অস্বীকার হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ মালব্যের। করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক, কেন্দ্রের নিয়মে বদল, টানা 3 দিন জ্বর না এলে 7 দিনে শেষ বিচ্ছিন্ন বাস। দেশে করোনা ওমিক্রন সংক্রমণ ঊর্ধ্বমুখী, গত 24 ঘন্টায় আক্রান্ত 1,79,723 জন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, 60 বুস্টার ডোজ, কলকাতা ও জেলায় জেলায় বুস্টার ডোজ। করোনায় আক্রান্ত সুকান্ত মজুমদার হাসপাতালে ভর্তি, বিজেপির রাজ্য সভাপতি ফোন করে খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জল্পনার অবসান, গোয়ার বিজেপি মন্ত্রীর ইস্তফা, পদত্যাগ মাইকেল লোবোর, কংগ্রেসে যোগদানের জোরালো সম্ভাবনা। বকখালিতে ফেসবুক লাইভে বাবা মা ছেলের আত্মহত্যা, মূল অভিযুক্ত মেয়ে সহ 5 মহিলা গ্রেপ্তার। সুজাতার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের ভাবনা, ডিভোর্স মামলা, সৌমিত্র রাজনীতি জীবন, মন্তব্য বিজেপি সাংসদের। আশি বনাম 20% লড়াই, উত্তরপ্রদেশের ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য যোগীর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ। সাইপ্রাসে মিলল করোনার নয়া স্ট্রেন ডেল্টা ক্রন, আক্রান্ত 25, সংক্রমণের শক্তি বুঝতে পরীক্ষায় জোর বিজ্ঞানীদের। নিউ ইয়র্কের ব্রোনক্স অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুন, 9 শিশুসহ মৃত্যু অন্তত 19, আহত কমপক্ষে 63, উদ্ধার কাজ জারি। শহরের ইতিহাসে সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, মন্তব্য মেয়রের। অস্ট্রেলিয়ায় জকোভিচের বিরাট জয়, ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ, অজি আদালতে। আইনি লড়াইয়ের সব খরচ অজি প্রশাসনকে মিটিয়ে দেওয়ার নির্দেশ। আজকে আপনার কথায় বিষয়ে আসবো, তবে তার আগে একটু কোভিড পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গতকাল যে ব্যাপক হারে সংখ্যা অনেককে ভীত করে দিয়েছিল, তার থেকে কিছুটা কমলো গ্রাফ। আজকে দৈনিক সংক্রমণ 20,000-এর নিচে, 19,286 দৈনিক সংক্রমণের মাত্রা, যা গতকাল শোনা গিয়েছিল 24 ঘন্টা আগে রাজ্যে ছিল 24,000। 24 ঘন্টায় সেই সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা 19,286। মৃত্যু হয়েছে 6 জনের, 16 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গত 24 ঘন্টায়। পজিটিভিটি রেট 37.32%। দৈনিক সংক্রমণ 19,286, গতকালের থেকে কমেছে সেই সংখ্যা। কলকাতায় আক্রান্তের সংখ্যা 5,556। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 16 জনের। পজিটিভিটি রেট 37.32%। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা 24,000-এর মাত্রায় ছিল, আজ সেই সংখ্যা কিছুটা নেমেছে, তবে এখনো স্বস্তির সূচক বলা যায় না। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 5,556। গোটা রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা আজকে 19,286। আমরা জানি করোনা পরিস্থিতির কথা চিন্তা করে ইতিমধ্যেই কড়া
বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। সংক্রমণের হার কখনো বাড়ছে অত্যাধিক পরিমাণে, আবার আজ যেমন কিছুটা কমেওছে, তবে স্বস্তিজনক বলা যায় না। রাজ্যে কমল সংক্রমণ। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৫৫৬। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ১৯,২৮৬। পজিটিভিটি রেট ৩৭.৩২%। কলকাতায় একদিনে আক্রান্ত ৫,৫৫৬। গতকালের থেকে কিছুটা কমলো সংক্রমণ, আক্রান্তের সংখ্যা কমেছে, তবে স্বস্তিজনক নয় এখনই বলতে পারছি না আমরা। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮,০০০-এর বেশি রোগী। বিস্তারিত আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, বিস্তারিত বলো। সেটা গতকালের তুলনায় কমেছে এবং এক্ষেত্রে কারণটা হচ্ছে একটাই, যে যেহেতু গতকাল রবিবার ছিল, তারপরে স্যাম্পল টেস্টের সংখ্যাটাও কমেছে। প্রায় ১০,০০০-এর বেশি কম সংখ্যক টেস্ট হয়েছে। ৩,২৮৩ জন আক্রান্ত হয়েছে এবং গোটা রাজ্যে, এবং তার পাশাপাশি কিন্তু কলকাতায় ৫,০০০-এর বেশি মানুষ আক্রান্ত, প্রায় ৫,৫০০ মানুষ আক্রান্ত, যেটা ৬,০০০ ছাড়িয়েছে। তবে বিশেষ কারণ হচ্ছে যে পরীক্ষা যেহেতু কম হয়েছে, গতকাল রবিবারে পরীক্ষা করতে অনেকে কম যান এবং সেন্টারগুলোর ক্ষেত্রেও পরীক্ষার কিছু সমস্যা থাকে। তার পাশাপাশি তোমাকে যেটা বলি, সেটা কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয়, ১৬ জনের হয়েছে, কিন্তু পজিটিভিটি রেট সেটা কিন্তু ৩৭% ছাড়িয়েছে। ফলে পজিটিভিটি রেটের দিক থেকে কিন্তু রাজ্যে যে করোনা সংক্রমণ কয়েকদিন ধরে যেভাবে তার সংক্রমণ হার বাড়ছিল, সেটা আরও বেড়েছে। তবে আগামীকালের যে রিপোর্ট, সেটাই আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। তার কারণ হচ্ছে যে এখনো কিন্তু পিক জায়গায় চলে গেছে এই সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের এই সংক্রমণ সারা দেশের সমস্ত রাজ্যে, মুম্বাই হোক বা দিল্লি বা কর্ণাটক, কেরালা, সমস্ত রাজ্যেই কিন্তু এই তৃতীয় ঢেউয়ে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, তার পার্সেন্টেজও বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওমিক্রনের দাপটও শুরু হয়েছে। অনেকে মৃদু উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত, তারা কিন্তু বুঝতেই পারছেন না যে করোনা হয়েছে, ফলে তারা পরীক্ষাও করাচ্ছে না। তার ফলে জনগোষ্ঠীতে বা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এবং আজকে ICMR এর পক্ষ থেকে একটি রিভাইজ অ্যাডভাইজারি পাঠানো হয়েছে, যাতে বলা হচ্ছে যদি কেউ করোনা রোগীর সংস্পর্শে আসেনও, তাহলে যদি তার বয়স কম থাকে, অর্থাৎ যদি ৬০-এর বেশি বয়স না হয় বা কোমরবিডিটি না থাকে, তাহলে কিন্তু তাদের আবার নতুন করে তাদের নিজেরা পজিটিভ কিনা তা পরীক্ষা করার দরকার নেই, যদি না উপসর্গ দেন। অর্থাৎ কেউ করোনা পজিটিভ পেশেন্টের বা রোগীর সংস্পর্শে এলে তার বয়সের উপর নির্ভর করছে, তার কোমরবিডিটি, যদি বয়স কম হয় কিন্তু কোনো রোগ রয়েছে যেটা তার ইমিউনো সাপ্রেসিভ, সেক্ষেত্রে তাকে পরীক্ষা করতে হবে। যদি না তার উপসর্গ দেখা দেয়, উপসর্গ দেখা দিলে অবশ্যই পরীক্ষা করতে হবে। পরীক্ষার যে বাধ্যবাধকতা ছিল, যে কেউ কারো কন্ট্যাক্টে এলে, কোভিড পেশেন্টের কন্ট্যাক্টে এলে পরীক্ষা করতেই হবে, সেই বিষয়টা কিন্তু আজকে ICMR যে নতুন যে গাইডলাইন বা অ্যাডভাইজারি দিয়েছে, তাতে কিন্তু তারা তুলে নিয়েছে, এবং সেই সঙ্গে কখন পরীক্ষা করতে হবে, আইসোলেশনে কিভাবে থাকতে হবে, কতদিন থাকতে হবে, সে নিয়ে নতুন গাইডলাইনও দিয়েছে। ধন্যবাদ নিমাই। কথা বলে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনার কথা ফিরছি একটা ছোট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। ঐতিহাসিক বিপিন চন্দ্র, তিনি তার ভারতবর্ষ স্বাধীনতার পরে ১৯৪৭ থেকে ২০০০ গ্রন্থের এক প্রবন্ধে সাম্প্রদায়িক রাজনৈতিক পার্টিগুলির কতগুলি সাধারণ লক্ষণ চিহ্নিত করেছিলেন। প্রথমত, সাম্প্রদায়িক পার্টিকে কখনো তার বিশেষ নীতি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, কারণ
সে যে কোনো সময় তার কর্মসূচি ও নীতির যে কোনো উপাদান বিসর্জন দিতে পারে, এমনকি একেবারে বিপরীত কর্মসূচিও গ্রহণ করতে পারে। বিপঞ্চন্দের এই ঐতিহাসিক পর্যবেক্ষণের রেশ টেনে অন্যভাবে বলা যায়, এই সব দলের একমাত্র নীতি শুধু নয়, তার অস্তিত্বের শর্ত হলো সাম্প্রদায়িকতা। বাদবাকি সব কিছু বাহ্য পরিত্যাজ্য। দ্বিতীয়ত, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নীতিগুলি নেহাতি খোসা বা খোলস। নির্বাচনে বা অন্যান্য রাজনৈতিক প্রয়োজনে সময় ও সুযোগ মতো সেগুলোকে বদলে ফেলা যায়। এসব ব্যাপারে তারা যখন যেমন তখন তেমন এই নীতি অনুসরণ করেই চলে। আসল কথা হলো, সাম্প্রদায়িক এজেন্ডাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেমন করে হোক রাজনৈতিক ক্ষমতা তাদের পেতে হবে, আর সুনির্দিষ্ট করে বলতে হয় রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। যে করেই হোক, নীতি ফিতি সেখানে বিবেচ্য নয়। যেমন ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর লক্ষ্যেই হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ভাঙে, আবার রাজনৈতিক সংগ্রামেও অংশ নেয়, নতুবা নির্বাচনী রাজনীতি তার প্রধান ক্ষেত্র নয়। নিজেদের সেই মোক্ষ লাভে উগ্র দেশপ্রেম জাগিয়ে তুলতে দেশবাসীর মধ্যে ধর্মীয় বিভাজন নির্মাণে সেনাবাহিনীকে ব্যবহার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে ইস্যু করা, কিছুই বাদ নেই ভারতের শাসক দল বিজেপির ঝুলিতে। সামনেই পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের বিধানসভা ভোট। এই ভোট আগামী 2024 সালে মোদি বাহিনীর ভবিষ্যৎ কি হবে তার আভাস দেবে বলেই মনে করা হচ্ছে। স্বভাবতই মরিয়া বিজেপি। এই বিষয় নিয়ে কথা বলছি আরো একটা বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গত বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় মিনিট 20 একটি উড়ালপুলের ওপর দাঁড়িয়েছিল। কৃষক বিক্ষোভের জেরে আটকে পড়েন তিনি। কেন্দ্রীয় শাসকের ও শাসক দলের অভিযোগ, রাজ্যের কংগ্রেস শাসিত সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। এটা ঠিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে দলমতের ঊর্ধ্বে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি, তাই বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আমাদের দেশের 2 জন প্রধানমন্ত্রী আততায়ীর হাতে খুন হয়েছেন, তাই মোদিজির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে বিতর্ক স্বাভাবিক। গত বুধবারের ঘটনা নিয়েও বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। তবে তার কারণ অবশ্য মোদিজি স্বয়ং। তার একটি মন্তব্যকে কেন্দ্র করে পুরো বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। মোদি বলেছেন তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, তার মানে ওই দিন তাকে কেউ প্রাণে মারার চেষ্টা করেছিল, অন্তত প্রধানমন্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত। গেরুয়া শিবির আবার সে নিয়ে অদৃষ্ট এক খুশি করতে মোদির নামে পুজো শুরু করে দিয়ে যজ্ঞের আয়োজন হয়। যদিও আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি জানায় প্রধানমন্ত্রীর পথ অবরোধের কোনো কর্মসূচি তাদের ছিল না। মোদির সরকারি কর্মসূচিতে আকাশপথে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে তা বাতিল হয়। সে বিষয়টি আন্দোলনরত কৃষকদের জানানো হয়নি। কিন্তু এর পাশাপাশি এটাও সত্য, 70,000 চেয়ার মোদির জনসভার জন্য আনা হলেও ওই সভাস্থলে 700-র বেশি লোকই হয়নি। সেই সত্য চাপা দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার খামতি, তার প্রাণ সংশয় ইত্যাদি এখন চর্চার কেন্দ্রে এসে পড়ে। তাতেই মনে হতে শুরু করেছে সবটাই যেন একটা আগাম লেখা চিত্রনাট্য। আজ এই নিয়েই শুনবো আপনার কথা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত জানাতে শুরু করতে পারেন।
এ বিষয় নিয়ে মতামত দেবেন। আরো একটা বিরতি পর ফিরে এসে শুনছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আজকের বিষয় নিয়ে কথা বলতে আপনার কথায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত জানাতে শুরু করতে পারেন। প্রথম দর্শক রয়েছেন কদর শেখ, নমস্কার। শুভ সন্ধ্যা, শুভ নববর্ষের। শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ, পাঞ্জাবে যে এই সমাবেশ হয়েছিল মোদির, তাতে মোটামুটি 70,000 লোকের আয়োজন করা হয়েছিল এবং সেই আয়োজনে একটিও লোক হাজির হয়নি। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওদের যে 5টি রাজ্যে ভোট আছে, সেই ভোটে যে কৃষক বিদ্রোহ আর এই সমস্ত কেন্দ্রীয় একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ যে বিপর্যস্ত, তাতে ওদের মানে মোদি ম্যাজিক উধাও। আর লোক নেই দেখে একটা তো এর বিপরীত একটা কিছু বলতে হবে, ওই জন্য বলছে যে নাকি প্রধানমন্ত্রীকে মারতে এসেছিল, মারার জন্য হ্যাঁ ওরা একটা চক্রান্ত করেছিল। এবং পাঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর মানে দিতে ওই ব্যর্থ হয়েছে, হ্যাঁ প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে আর কি। যার জন্যে এটা বলতে বাধ্য যে আর এই ব্যর্থতা আর এই মোদিবাজিক উধাওকে ঢাকার জন্য তিনি এই চেষ্টা করেছেন। কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। আসলে মিথ্যা বলা তো ওর একটা পুরোপুরি একটা বানানো এবং ঘটনা ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন বলুন। আমি কৃষ্ণনাথের রাজাবাজি বলছি। বলুন। এটা হচ্ছে মোদি বাবুর নাটক, জানেন তো, নাটকে ভিলেনের পাঠ করে। উনি নাটকটা করতে গেছিলেন যে এটা দিয়ে সিম্প্যাথি কুড়িয়ে যে 5টা রাজ্যে ভোট আছে, সেই ভোটের ইটাকে দামামা বাজানোর জন্য সিম্প্যাথি ভোট যাতে পায়, যেটা আপনার বোম্বিং করে পাকিস্তানে করিয়েছিল। এবং এটাও লিখে রাখুন, 2024 লোকসভা ভোটের আগে আমি থাকি বা না থাকি, বেঁচে থাকি বা না থাকি, কথাটা মিলিয়ে নেবে, ও আবার সেই চেষ্টাই করবে কাউকে বোম্বিং করে সেই সিম্প্যাথি কুড়িয়ে ভোট। কারণ ওকে তো ভারতবর্ষের মানুষ জনগণ চায় না। ও সব মিথ্যে কথা বলে। বলেছে বুলেট ট্রেন দেবো, ট্রেন বেচে দিয়েছে। বলেছে 15 লাখ টাকা দেবো, টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। ওর যেটা বলবে সেটাই মিথ্যেবাদী। আজ পর্যন্ত যতটুকু জানি এরম প্রধানমন্ত্রী আমরা জীবনে কোথাও দেখিনি। আমার লাইফে 37 বছর দেখছি, এইরকম প্রধানমন্ত্রী আমরা দেখিনি, একটা অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষে। এ যত তাড়াতাড়ি বিদায় হবে ভারতবর্ষের মঙ্গল। ধন্যবাদ। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, গত বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর কনভয় প্রায় মিনিট 20 দাঁড়িয়ে থাকে একটি উড়ালপুলে, এবং ছবিতেও যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এসপিজি নিরাপত্তা বেষ্টিত প্রধানমন্ত্রীর কনভয়ের একেবারে ঢিলছোড়া দূরত্বে পৌঁছে যাচ্ছেন কখনো বিজেপি কার্যকর্তারা, কখনো সাধারণ মানুষ। তারা চাক্ষুষ করছেন যে তাদের চোখের সামনে একেবারে নাগালের কাছে যাকে বলা যায় দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। কৃষ্ণ বিশ্বাস পরের দর্শক, নমস্কার। হ্যাঁ ম্যাডাম, কৃষ্ণ বিশ্বাস বলছি ইন্ডিয়া থেকে। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন আপনার মতামত। এই যে প্রাণে বেঁচে ফিরেছি, আমাদের দেশের প্রধান সেবক সম্মানীয় প্রধানমন্ত্রী, তাকে সম্মান জানাই। কিন্তু মানে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে ওনার নাটকের জুড়ি মনে হয় আর কেউ নেই। এদিন ওনার সভায়, পাঞ্জাবের সভায় একদম লোক হয়নি। সেটাকে ঘুরিয়ে পাঞ্জাবের যে সন্ত্রাসবাদী তকমা দিয়ে উনি পালিয়ে এলেন, সেটাকে পুরোপুরি নাটক ছাড়া আর কিছু বলতে পারছি না। তাই বললাম, পৃথিবীর মধ্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর ধারে কাছে আর কেউ নেই। এটাই দেখলাম আমরা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? মুক্তেশ্বর মান্না। বলুন। টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে কথা বলতে হবে। মুক্তেশ্বর মান্না। টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলুন। হ্যাঁ, বলুন। আমি বলছি যে আপনি মিউট করেননি এখনো মুক্তেশ্বর বাবু, মিউটটা করুন আগে। হ্যাঁ, সাউন্ড কমানো আছে। বলুন। হ্যাঁ, আমি বলছি যে সময় নষ্ট হচ্ছে, বলুন আপনার বক্তব্য বলুন। আরে টাওয়ার পাচ্ছে না। টাওয়ারের সমস্যা না, আপনি টেলিভিশন মিউট না করলে আপনি দুবার করে শুনতে পারবেন। ধন্যবাদ। নতুন দর্শকদের বিড়ম্বনা এটাই যে প্রত্যেককে বলার পরেও অনেকে টেলিভিশনের ভলিউম মিউট করেন না, কিন্তু এটা একটা যে যান্ত্রিক ত্রুটি। যাই হোক, পরের দর্শক সঞ্জয় গুড়িয়া। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমাদের দেশে প্রধানমন্ত্রীকে জাতীয় নোবেল পুরস্কার দেওয়ার জন্য, কারণ উনি যে অভিনয়টা করছেন ভারতবর্ষে অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে যাওয়ার জন্য, মানে যেতে পারেন। এই জন্য আমি আশা করি আগামী যদি কোনো অস্কার বা নোবেল পুরস্কার থাকে আমাদের মোদিজিকে দেওয়া হোক, এটাই বলে রাখতেছি। আর উনি যে সিকিউরিটিকে ব্যবহার করছেন, এখানে সিকিউরিটিকে কি উনি ছোট করছেন না? যেখানে এসপিজি সিকিউরিটি পাচ্ছেন তাকেও উনি ছোট করে দেখাচ্ছেন নিজের জীবন এড়িয়ে দিয়ে, দোহাই দিয়ে। ধন্যবাদ, রাখতেছি। ধন্যবাদ। ওনার সুরক্ষার দায়িত্বে এসপিজি থাকে, কিন্তু পুরো বিষয়টাই কিন্তু নিয়ন্ত্রক করে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই ছোট কাকে, কার দপ্তর বা কার মন্ত্রককে করা হচ্ছে সেটাও কিন্তু ভাবার বিষয়। পরের দর্শক কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি মনোজ প্রামাণিক, বর্ধমান জেলা থেকে বলছি। বেশ, বলুন। আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, আর শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আর Happy New Year, ব্যাপারটা হচ্ছে বলুন। গিয়ে হুম। যেটা এই সময় একটা দারুণ একটা গান মনে পড়ছে নচিকেতার, বুঝলেন? যেটা হচ্ছে কে যে কখন কার পিছনে বুঝি না কে খাটি, আর সবাই সবার পিছনেতে সবার হাতেই কাটি। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ, নমস্কার। পরের দর্শক কে রয়েছেন? আসছি পরের দর্শকের সঙ্গে কথা বলতে। একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরছি এক্ষুনি আপনার কথায়। আজকের এ বিষয় নিয়ে যারা মতামত জানাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আপনার কথা। তবে এই মুহূর্তে চোখ রাখবো একটি বড় খবরের দিকে। বেফাঁস মন্তব্য করে বিপাকে রাজ্য বিজেপি। বেফাঁস মন্তব্য করে এবার ফেসবুকে ট্রোলড বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী। অমিতাভ রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন সাংগঠনিক বৈঠকে দলের কর্মীদের দাবি, পিকের সঙ্গে যোগাযোগ অমিতাভের। ফেসবুকে দাবি করেছেন কর্মীরা। দলের একটি সাংগঠনিক বৈঠকে একথা স্বীকার করেন অমিতাভ। দাবি করছেন বিজেপি কর্মীরা। ফেসবুকে এই খবর ট্রোলড হলেও তথ্য যাচাই করেনি কলকাতা টিভি। বেফাঁস মন্তব্য বিপাকে বিজেপি। বেফাঁস মন্তব্য করে ফেসবুকে ট্রোলড বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী। অমিতাভ চক্রবর্তী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন। পিকের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ অমিতাভের। ফেসবুকে দাবি করেন
বিজেপি কর্মীরা। সংগঠন স্বীকার করেন অমিতাভ, দাবি করছেন কর্মীরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা এই বেফাঁস মন্তব্যকে সামনে এনেছেন। ফেসবুকে ট্রোলড হলেও এই তথ্য যাচাই করেনি কলকাতা টিভি। একদিকে যেমন কর্মীদের মধ্যে সংশয়, অন্যদিকে এই স্ট্যাটাস দেখার পরে কিন্তু অনেকেই তথ্য প্রমাণ সামনে আনার দাবিও করেছেন। যেহেতু সাংগঠনিক বৈঠকে একথা অমিতাভ চক্রবর্তীর মুখ থেকে বেরিয়েছে বলে দাবি করছেন তারা, অর্থাৎ যে বিজেপি কর্মীরা এই তথ্য সামনে আনার চেষ্টা করছেন তাদেরকে অনেকে প্রশ্ন করছেন যে কোনো প্রমাণ রয়েছে কিনা। প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ রয়েছে অমিতাভ চক্রবর্তীর, এমন দাবি করে বিজেপি কর্মীদের ফেসবুক পোস্ট ঘিরে এই চাঞ্চল্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, একেবারেই দেখো, আজকে যে ফেসবুক ট্রোল চলছে, আজকে প্রায় দুপুরবেলা থেকে কালকে একটা সাংগঠনিক বৈঠক হয় যেখানে বিজেপির সব জেলা সভাপতি থেকে আরম্ভ করে কনভেনার থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত ছিলেন। সেই বৈঠক চলাকালীন কিন্তু যারা এই ফেসবুক ট্রোল করছে তাদের কিন্তু বক্তব্য যে সেই সময় কিন্তু যে বিজেপির যে আজকের যে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হলো যে এই যে নতুন যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি ঘিরে কিন্তু সবার মধ্যেই অসন্তুষ্ট রয়েছে এবং সেক্ষেত্রে অসন্তুষ্টর প্রথম কারণ হয়ে দাঁড়িয়েছে মতুয়ারা একদিকে বলেছেন যে তাদের সংগঠনের পক্ষ থেকে বা মতুয়াদের মধ্যে থেকে কাউকেই কোনো পদ দেওয়া হয়নি, না জেলা সভাপতি করা হয়েছে, না কোনো রাজ্যের যে পোস্ট রয়েছে সেখানে কোনো রাজ্যের কোনো পোস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো পোস্টেই কিন্তু তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই যে গুরুত্ব না দেয়া এবং গুরুত্ব না দিয়ে পুরোটাই চালিয়ে নিয়ে যাওয়া, এইটা নিয়েই কিন্তু তাদের মধ্যে ক্ষোভ ছিল। দ্বিতীয় ক্ষোভ হয়েছিল, এর আগে আমরা দেখেছিলাম যে এর আগেও যখন এরকম একবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক চলছিল সেই সময় কিন্তু রূপা গাঙ্গুলি কিন্তু সবসময় সম্মুখে বলে দিয়েছিলেন যে রাজ্য সভাপতি থাকলে বলে তিনি এই বৈঠকে বসবেন না। এরকম ভাবে দেখা গেছে যে একের পর এক এই যে নতুন যে কমিটি তৈরি করা হয়েছে এই কমিটি ঘিরে কিন্তু তাপ উত্তাপ রয়েছে। এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি যে যারা অসন্তুষ্ট রয়েছেন এই কমিটি ঘিরে তারা কিন্তু নিজস্ব একটা বৈঠকও করেছেন এবং সেই বৈঠকে কিন্তু তারা কিন্তু বেশ কিছু দাবি দাবা রেখেছেন এবং তারা কিন্তু নিজেদের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু দাবি করেছেন। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই অসন্তুষ্ট এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে কিন্তু একেবারে পুরোপুরি বলা যেত জেপি নাড্ডাকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং যার জন্য বলা হয়েছিল 9 তারিখ কিংবা 10 তারিখ কিন্তু জেপি নাড্ডা আসবে পশ্চিমবাংলায় এবং এসে তিনি কিন্তু বৈঠক করবেন। কিন্তু সেক্ষেত্রে জেপি নাড্ডা করোনার কারণে কিন্তু তিনি আসতে পারেননি। কিন্তু পরিস্থিতি এমন উত্তপ্ত হয়, এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে সেখানে কিন্তু জেপি নাড্ডা অর্থাৎ সর্বভারতীয় সভাপতিকে কিন্তু সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছিল এবং যখন এই বৈঠক চলছিল সেই সময় আমরা দেখেছিলাম যে হস্তক্ষেপ করার পর জেপি নাড্ডা ফোনে কথা বলেছিলেন এবং যারা অসন্তুষ্ট ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করেন। যদিও এখনো কিন্তু আগুন রয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে কমিটি তৈরি করা হয়েছে এই কমিটি ভেঙে দিতে হবে। এই কমিটির কথা বলতে গিয়েই কিন্তু যারা ফেসবুক ট্রোল করছেন তাদের বক্তব্য যে অমিতাভ চক্রবর্তী বলেন যে যারা এই কমিটি নিয়ে এত অসন্তুষ্ট দেখাচ্ছেন, পিকে যাকে বলা হচ্ছে যে তিনি এই এত বড় সাফল্য এনে দিয়েছেন, পিকের একজন টপ লেভেল যে কর্তা রয়েছেন যারা এই পিকের পুরো সংগঠন পিকের পুরো বিষয়গুলো দেখেন, তারা বলেছেন যে এই পুরো যে বিষয়টা হয়েছে এই যে কমিটি তৈরি করা হয়েছে এটা কিন্তু খুব ভালো কমিটি হয়েছে। এখান থেকেই কিন্তু সূত্র এবং সেটাকে ধরেই কিন্তু এই ট্রোল চলছে। আজকে ফেসবুকে সকলেই লিখছেন। আমরা এই বিষয়ে কিন্তু বেশ কয়েকজন যে জেলা সভাপতি রয়েছে তাদের সঙ্গে কথা বলি এবং তারা কিন্তু বিষয়টিকে কিন্তু হ্যাঁও না নাও না, অর্থাৎ তারা কিন্তু বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবে কোনো মন্তব্য করেননি, তারা কিন্তু বিষয়টাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ এই বিষয়টা যেটা আজকে ফেসবুকে ট্রোল হচ্ছে এবং ফেসবুকে যে লেখাগুলো বেরোচ্ছে, যদিও কলকাতা টিভি কিন্তু এর সত্যতা বা কিছু যাচাই করেনি, কিন্তু এই বিষয়ে যাদের সাথে কথা বলা হয়েছে এবং এই কমিটি ঘিরে যেই কমিটি ঘিরে কিন্তু এবং একটা বিষয় যখন এই
কমিটি তৈরি করা হয়, কমিটিতে সকলেই কিন্তু একটা কথা বলেছেন, এই কমিটিটা কিন্তু তৈরি করার পেছনে যার সব থেকে বড় হাত ছিল তার নাম হচ্ছে কিন্তু অমিতাভ চক্রবর্তী। সুতরাং তিনি নিজেকে ডিফেন্ড করার সব রকম ভাবেই চেষ্টা করবেন, কারণ অমিতাভ চক্রবর্তীকে দেখা যাচ্ছে অমিতাভ চক্রবর্তী যেখানে যাচ্ছে বিজেপির ভেতরে কিন্তু একটা অসন্তুষ্ট থেকেই যাচ্ছে, এবং সকলেই কিন্তু এই যে দিলীপ ঘোষকে সরিয়ে দেয়, রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয়, সেখানেও কিন্তু এই অমিতাভ চক্রবর্তীর হাতই ছিল বলে সকলেই বলছেন। কানা ঘুষও কিন্তু অনেক কথাই এই অমিতাভ চক্রবর্তীর ব্যাপারে উঠে আসছেন, এবং তিনি যেভাবে দলটাকে সাজানোর চেষ্টা করছেন, যেভাবে যা করার চেষ্টা করেন, কারণ কি বিজেপিতে যিনি সংগঠক হন তার দায়িত্ব কিন্তু সব থেকে বেশি, এবং তিনি কিন্তু একটা সংগঠন বিজেপি কিভাবে চলবে, বিজেপি কিভাবে এগোবে, বিজেপির পরবর্তী রণনীতি কি হবে সবকিছুই কিন্তু ঠিক করেন। এবং এমনকি যে জেলা সভাপতি রয়েছেন, যে মোর্চাগুলো রয়েছে বিজেপির, সবগুলোর নিয়ন্ত্রণে কিন্তু যেরকম একদিকে থাকে হলো বিজেপির সভাপতির হাতে, রাজ্য সভাপতির হাতে, ঠিক সেরকম সংগঠক যিনি থাকেন তার হাতেও কিন্তু কথা বলেছেন, এবং এইটা নিয়েই কিন্তু এখন রোল চলছে। এবং এই বিষয়ে যখনই কাউকে কিছু এই বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, সকলেই কিন্তু বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সুচন্দ্রিমা, দীপ্তিমান, আমরা এই যে স্ট্যাটাস দেওয়া হয়েছে ফেসবুকে, যে বা যার তরফ থেকে দেওয়া হোক, কিন্তু নিচে কিন্তু অনেক কমেন্টস, মানে কেউ বিশ্বাস করছেন, আবার কেউ করছেন না, তারা প্রমাণ চাইছেন। সেখানে জেলা অবজারভার বা সভাপতি তাদের উল্লেখ করা হচ্ছে। তাহলে কোথাও কি বিশ্বস্ত সূত্রে কি বেফাঁস এই মন্তব্য করতে পারেন অমিতাভ চক্রবর্তী, এটা পয়েন্ট, নাকি সত্যি পিকের সঙ্গে তার যোগাযোগ ছিল, যার ফলাফল বিধানসভা ভোটের সময় দেখা গেছে, এবং সেই ক্ষোভ দলেরই কোনো নেতার সামনে আনার চেষ্টা করছেন? আসল বিষয়টা কি? উদ্যোক্তা কথা বলেছেন কি বলেননি সেটার থেকেও গুরুত্বপূর্ণ বলার ফলটা কি হয়েছে সেটা কর্মীদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একেবারে দেখো, বিধানসভার এই ফলের পর কিন্তু সকলেই যে দাবি করেছে একটা মিটিং করা হোক এবং সব বিষয়ে একটা তথ্য বের করা হোক, যে বিজেপির এই ভরাডুবির পেছনে কারণটা কি, কারা কারা এর পেছনে দায়িত্ব ছিলেন, এবং কারা কারা এই ভরাডুবির পেছনে সব থেকে বড় মুখ হিসাবে ছিলেন, কাদেরকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে কিছুদিনের পরই কিন্তু এখান থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু সেই সময় কিন্তু এই যে পদ নির্বাচন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু অমিতাভ চক্রবর্তীর একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। এবং এই যে বিজেপির ভরাডুবি এবং বিজেপির বেশ কয়েকটা জায়গায় তাদের যে বিভিন্ন দাবি ছিল, এবং বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বিজেপি ভেবেছিল খুব ভালো ফল করবে, সেখানে ফল খারাপ করা, এই সবকিছুর পেছনেই কিন্তু তখন কিন্তু অনেকেই কিন্তু এই অমিতাভ চক্রবর্তীর কথা বলা হয়েছিল, যে অমিতাভ চক্রবর্তী যদি ঠিকভাবে সিদ্ধান্ত নিতেন, প্রার্থী যদি ঠিক করা হতো, এবং প্রার্থী নিয়ে কিন্তু সকলের মনেই একটা ক্ষোভ ছিল। আমরা দেখেছিলাম যখন প্রার্থী তালিকা ঘোষণা ছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এইটা নিয়ে কিন্তু সেই সময় আমরা দেখলাম দিলীপ ঘোষকে কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে কিন্তু কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাওয়া হলো, কিন্তু এখানে কিন্তু অমিতাভ চক্রবর্তী রয়ে গেলেন। এবং পরবর্তীকালে যে কমিটি তৈরি করা হলো, সেই কমিটির কিন্তু এখন বিজেপির সবথেকে বড় ক্ষোভের কারণ হচ্ছে কিন্তু এই কমিটি। সুতরাং যারা পুরনো লোক রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন বিজেপির, যারা কিন্তু ভোটের সময় দায়িত্বে ছিলেন, যারা কিন্তু ভোটের সময় অনেক কিছু করেছেন, তারা কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু এই ক্ষোভটা কিন্তু তারা বলেন, এবং তারা কিন্তু আশেপাশে নিজেদের বলা যেতে পারে খুব ক্লোজ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়টা তারা কিন্তু বারবার বলেন, যে এই ভরাডুবির পেছনে কিন্তু অমিতাভ চক্রবর্তী কোনো একটা জায়গায় দায়ী। সেক্ষেত্রে সেইটাই বহিঃপ্রকাশ হয়তো এটা হলেও হতে পারে। সেক্ষেত্রে এই যে বহিঃপ্রকাশ হওয়া, বাইরে বেরিয়ে আসা, এবং এই যে বলা, এটা তিনি বলেছেন কি বলেননি সেটা হচ্ছে কিন্তু সব থেকে বড় বিষয়। যদিও যে কমেন্ট গুলো আসছে সেই কমেন্টে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে, প্রমাণ অনেকেই কিন্তু এটা প্রমাণ হিসেবে দেখতে চাইছে, প্রমাণ চাই। তার কারণ প্রমাণ চাওয়ার সব থেকে বড় কারণ যে প্রমাণ হলে পরে বিজেপির একটা বলা যেতে পারে একটা ক্যাডার বেস পার্টি, এবং সেক্ষেত্রে ক্যাডার বেস পার্টিতে কিন্তু যদি এরকম কোনো বেফাস মন্তব্য বা এরকম কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুতর অভিযোগ, এবং সেক্ষেত্রে কিন্তু নিচুতলার থেকে কিন্তু ওপর পর্যন্ত কিন্তু এই বিষয়ে একটা আসতেই পারে। সেক্ষেত্রে এই বিষয়টাকে কিভাবে সামাল দেওয়া যেতে পারে, বা এই যে কথাটা তিনি আদৌ বলেছেন কি বলেননি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু এখন সরগরম বলা যেতে পারে কিন্তু রাজনৈতিক মহল। তার কারণ হচ্ছে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে এর আগে উঠেছে অনেক রকমের অভিযোগ, কারণ তিনি বারবার বলা হয়েছে যেখানে যাদেরকে পরিবর্তন করা হয়েছে, যাদেরকে রাজ্য সভাপতি করা হয়েছে, জেলা সভাপতি করা হয়েছে, বা অবজারভার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ ছিল,
সেক্ষেত্রে সেই ক্ষোভ কিন্তু আমরা দেখছি অমিতাভ চক্রবর্তীর সামনে কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এবং সেটা বারবার ইন্টারনাল মিটিং এ বারবার সেই জিনিসটা সামনে এসছে এবং সেক্ষেত্রে এইটাকে কারা করছে কিভাবে করছে সেটা বিজেপি নিজে দেখবে, কারণ কি বিজেপির নিজস্ব একটা শক্তিশালী আইটি সেল আছে এবং তারা কিন্তু এই বিষয়টা নজর রাখে। দীপ্তিমান, এখানে প্রশ্ন যে যাদের নিজেদের একটা এত শক্তিশালী একটা টিম আছে, যারা পুরো দেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে তারা আপডেট করতে থাকে নিজেদের পেজে বা টুইটার হ্যান্ডেলের ক্ষেত্রে, এখনো পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো রকম চু শব্দ পর্যন্ত নেই। একেবারে দেখো, আইটি সেল সব থেকে শক্তিশালী এবং তারা কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা এই বিষয়ে উল্টো কিছু বলা বা সেটা বলা হয়নি বা কিছু হয়নি সেই বিষয়টা যে বলা সেটা কিন্তু এখনো আইটি সেলের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ভাবেই বলা হয়নি, না রাজ্যের যে আইটি সেল আছে না কেন্দ্রীয় যে আইটি সেল আছে, কোনো রকম ভাবে কিছু বলা হয়নি। সেক্ষেত্রে এই যে ট্রোল করা এবং এই যে ফেসবুকে বক্তব্য, এইটা কোথা থেকে এসেছে? আমি আইটির বিজেপির একজন কর্তার সাথে কথা বলছিলাম, তিনি তখন বলেছিলেন যে এইটা কোথা থেকে হয়েছে কি হয়েছে এটা ফার্স্ট আমাদের দেখতে হবে যে এটা জেনারেট কোথা থেকে হলো বা এটা আদৌ সত্যি কিনা, মানে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছে সেটা ফেক কিনা সেটাও দেখতে হবে। সেটা দেখাটাও খুব দরকার, কারণ অনেক সময় হয় ফেক অ্যাকাউন্ট দিয়ে অনেকে করে দিল, কিন্তু ফেক অ্যাকাউন্ট দিয়ে করলে কারা করলো, কি বিষয়, কোথা থেকে করা হলো সেটা কিন্তু তারা কিন্তু এটা ভেরিফাই করে দেখবেন কারা করেছে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই বক্তব্য যেটা নিয়ে এখন সব থেকে বেশি সরগরম, যে পিকের সঙ্গে কি অমিতাভ চক্রবর্তীর একটা কোনো লিঙ্ক আপ রয়েছে বা পিকের যে গ্রুপ অফ যে মেম্বার্স রয়েছে তাদের মধ্যে থেকে কি কয়েকজনের সঙ্গে কি অমিতাভ চক্রবর্তীর কথাবার্তা রয়েছে বা যোগাযোগ আছে। দেখো, একটা বিষয় বিজেপি কিন্তু বারবার বলাছে যে পিকের সার্টিফিকেট নিয়ে কিন্তু বিজেপি দল চলে না, এটা কিন্তু বিজেপির এক শীর্ষ নেতৃত্বের বক্তব্য যে পিকের ভার্সন নিয়ে কিন্তু বিজেপি, রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি কিন্তু নিজের সংগঠন তৈরি করে না। সুতরাং পিকের কোনো লোকের সার্টিফিকেটের কোনো দরকার নেই যে এটা কি দল হয়েছে, এটা কি হয়েছে, মানা হয়নি। এখানকার লোকেদের মধ্যে অসন্তুষ্ট রয়েছে। মতুয়ারা এই যে কমিটি তৈরি করেছে সেটা নিয়ে ক্ষোভ দেখিয়েছে, যারা সায়ন্তন রয়েছে, যারা পুরনো যাদেরকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিয়ে তারা একটা ক্ষোভে রয়েছেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এবং অনেকেই আছে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যারা অনেক পুরনো কর্মী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোনো পদ দেওয়া হয়নি, এবং কেন তাদেরকে সরানো হলো সেটার কিন্তু কোনো জাস্টিফিকেশন করা হয়নি। সুতরাং এই বিষয়গুলো রয়েছে, তবে যে বিষয়গুলোই থাকুক বিজেপির কিন্তু একটা তরফ কিন্তু বলছে যে পিকের কোনো সার্টিফিকেটের কিন্তু দরকার নেই, সেক্ষেত্রে যদি এটা তিনি বলেও থাকেন তাহলেও কিন্তু এটা মানার যোগ্য নয়। সুতরাং এইটা নিয়ে কিন্তু এখন বিশাল সরগরম রয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা এখন দেখার বিষয় যে বিজেপি এই বিষয়ে কি স্ট্যান্ড নেয়। সুচন্দ্রিমা, আপাতত ধন্যবাদ দীপ্তিমান। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য জানালেন আমাদেরকে অমিতাভ চক্রবর্তী বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন, যার একটি বেফাঁস মন্তব্য ও যেটা দাবি করছেন দলেরই কর্মী সমর্থকরা নিচুতলার হলেও তারা ফেসবুকে অর্থাৎ সোশ্যাল সাইটে এই বিস্ফোরক মন্তব্য ফাঁস করেছেন যে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে পিকের যোগাযোগ নিয়ে তারা দাবি করছেন যে বিগত যে বিধানসভা নির্বাচনে তাতে বিজেপির এই যে ভরাডুবি তার জন্য দলীয় সংগঠনে কোথাও ভাঙন থাকতে পারে, এমনটা দাবি করে তারা বিভিন্ন রকম অভিযোগ সামনে আনছেন। যদিও ট্রোলড হলেও সোশ্যাল সাইটে এর সত্যতা যাচাই করেনি, সম্পূর্ণভাবে যেটি সামনে দেখা যাচ্ছে সেই খবর নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমাদের প্রতিনিধিও বিজেপির তরফে কয়েকজন নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, তারা এ বিষয়ে এখনো স্পষ্টভাবে মুখ খোলেননি। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বেফাঁস মন্তব্য করে অস্বস্তিতে বিজেপি, দলীয় সংগঠনের যে বৈঠক তাতে সাধারণ সম্পাদক সংগঠন ট্রোলড হয়েছেন বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী। তিনি নাকি মন্তব্য করেছেন, স্বীকার করেছেন পিকের সঙ্গে তার যোগাযোগ নিয়ে। বিজেপির সাধারণ সম্পাদকের এহেন মন্তব্য দাবি করেছে দলীয় কর্মীরাই। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। সাংগঠনিক বৈঠকে একথা স্বীকার করেছেন বলে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় কর্মীদের স্ট্যাটাস ফেসবুকে। আরো একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনার কথার বিষয়ে আবারও আসছি। আজকে যে চিত্রনাট্যের কথা বলছিলাম, কিন্তু সেই চিত্রনাট্যটি বেশ দুর্বল বলেই মনে করা হচ্ছে। ঘটনাক্রমে কেমন যেন ধারাবাহিকতার অভাব রয়েছে। অমিত শাহ হলে বলতেন, যারা ক্রোনোলজি সমঝিয়ে। তো আমরাও ক্রোনোলজি বুঝেই নিচ্ছি। প্রথমত, মোদিজি মিনিট 20 তথাকথিত কৃষক অবরোধে আটকে থেকে ভাটিন্ডা বিমানবন্দরে পৌঁছন। ফিরতি উড়ান ধরার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির উদ্দেশ্যে কটাক্ষের সুরে ধন্যবাদ দিয়ে যান। বলেন তিনি প্রাণে বেঁচে ফিরতে পেরেছেন। বুঝতে অসুবিধা হয় না, সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট। এমনিতেই সে রাজ্যে হালে পানি পাচ্ছে না বিজেপি, তার উপর চলতি কৃষক আন্দোলন যেন মরার ওপর খাড়ার ঘা। ফলে প্রধানমন্ত্রীকে প্রাণে মারার পক্ষে একটা হাওয়া তুলতে পারলেই রাজ্যের শাসক চাপে পড়তে পারে। কিন্তু খটকা অন্য জায়গায়। কেন প্রাণ সংশয়ের আশঙ্কা সত্ত্বেও 20 কোটি টাকার মার্সিডিজ মেব্যাক গাড়ি শুধু প্রধানমন্ত্রীকে এসপিজি অতটা সময় উড়ালপুলে দাঁড় করিয়ে রাখলো? তারা তো অনায়াসে গাড়ি ঘুরিয়ে চলে যেতে পারত। দ্বিতীয়ত, ঘটনার অব্যাহতি পরেই কেন মিডিয়ার একাংশ, যাদের অবশ্য গদি মিডিয়া বলেই জানে দেশবাসী, তারা ওই ঘটনার নেপথ্যে পাকিস্তানের নাম জড়াতে উঠে পড়ে গেল? সেখানেও দ্বন্দ্ব। কেউ বলে 20 কিলোমিটার দূরে পাকিস্তান, কেউ বলে পাকিস্তান সীমান্ত মাত্র 10 কিলোমিটার দূরে। ইতিমধ্যে পাঞ্জাবের খালিস্তানি জঙ্গিদের নাম জুড়ে দিয়ে হাওয়া গরম করতে শুরু করলো বিজেপি। অথচ গত শনিবার একটি ভিডিও ক্লিপ সামনে আসতেই সব কেমন গুলিয়ে গেল। সেখানেই দেখা গেল একদল তারা দলীয় পতাকা নিয়ে উড়ালপুলে এসে এসপিজি ঘেরাটোপের অদূরে দাঁড়িয়ে মোদিজির নামে জয়ধ্বনি দিচ্ছে। এসপিজি তাদের বাধাও দেয়নি। ফলে মোদিজির প্রাণঘাতী হামলার আশঙ্কার কথা নিয়ে তৈরি চিত্রনাট্য যাকে বলে ঘেটে গিয়েছে। আইনজীবীদের একটি সংগঠন লয়ার্স ভয়েস প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি, ষড়যন্ত্র ইত্যাদি নিয়ে মামলা করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী আদালতে জানান তারা ইউরোপের কোন দেশ থেকে একটি হুমকি ফোন পেয়েছেন। সেখানে নিজেদের খালিস্তানি বলে দাবি করে ওই মামলায় অংশ না নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম.ভি. রমনা সহ 3 সদস্যের ডিভিশন বেঞ্চ এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে শীর্ষে রেখে একটি কমিটি গড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘিরে তৈরি হওয়া বিতর্কের বিচার করার নির্দেশ দিয়েছে। পরের দর্শক রয়েছেন বিষয় নিয়ে আজকে কথা বলতে দেবজিৎ কুন্ডু। নমস্কার। কুন্ডু বলছি। বলুন। মোদিজির এই কৃষক আন্দোলন নিয়ে যে ঘটনা ঘটলো, তার কনভয় ঘিরে ধরেছিল, আদৌ কিন্তু টিভিতে আমরা দেখিনি বা তাকে আক্রমণ করা হয়েছে দেখিনি। উনি সম্পূর্ণটাই নাটক করে যাচ্ছেন। ওনার চলন বলন সবকিছুতেই নাটক। যখন টাকা বদল হলো, টাকা বদল হওয়ার পর যে কালারের টাকাগুলো বার করলো, ওনার কোটের যে কালার, সেই কালারের নোট বার করলো। মানে ওনার জীবনের সঙ্গে টাকারও একটা সম্পর্ক জড়িয়ে। উনি শুধু তাই না, উনি গরিবদের প্রধানমন্ত্রী না, কৃষক, ক্ষেত মজুর, কলে কারখানায় কাজ করা মানুষের প্রধানমন্ত্রী নয়। উনি হচ্ছে ভিনুভাই আম্বানি, মুকেশ আম্বানি, বড়লোক দলের প্রধানমন্ত্রী। অতএব দেখছে উনি
ক্রমশ তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, গরিবের এক অংশ তার কাছ থেকে সরে যাচ্ছে। কৃষকরা যেরকম লং মার্চের মাধ্যমে আমরা দেখেছি, দিল্লিতে যখন শ্রমিকরা লং মার্চের মাধ্যমে পায়ের রক্ত লাল করে দিল, রাস্তা লাল করে দিল, সেই মোদী সরকার সেই আইন তুলতে বাধ্য হয়েছিল। ঠিক এই কৃষক আন্দোলন -10 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে থেকেও কৃষকরা যখন আন্দোলন করছিল, সে বাধ্য হলো কৃষক আন্দোলনকে প্রত্যাহার করে এবং কৃষকদের দাবি দাবাগুলো মেনে নিতে, কিন্তু সব মানেনি। এখন কি করছে, এখন দেখছি যে তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে, আগামী দিনে তিনি থাকতে পারবেন না। কৃষকদের দিয়ে তার কনভয়ে আটকানো হয়েছে এবং তাকে আক্রমণ করা হয়েছে। এই নাটকগুলো ওনাকে বন্ধ করতে বলুন। আগামী দিনে উনি কৃষক, ক্ষেত মজুর, কলে কারখানায় মানুষদের সঙ্গে ভালোভাবে মিশতে বলুন, তবেই মানুষের মর্মটা বুঝবে, গরিবদের মর্মটা বুঝবে। ভিনুভাই আম্বানি, মুকেশ আম্বানির সঙ্গে তার দহরম মহরমটা বাদ দিতে বলুন। এই হচ্ছে আমার প্রধান বক্তব্য। ধন্যবাদ আপনার মতামতের জন্য। পরের দর্শক কে রয়েছেন? গৌতম সরকার, নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, যেটা আমরা দেখছি আগামী দিনগুলোতে এই প্রধানমন্ত্রী, এরকম প্রধানমন্ত্রী আমরা দেখিনি। এবং হ্যালো, শুনছি, বলুন। এই পর্যন্ত যে প্রধানমন্ত্রী ছিল, যারা ছিলেন, তাদের থেকে এই প্রধানমন্ত্রী সম্পূর্ণ আলাদা। ইনি বড় লোকদের প্রধানমন্ত্রী, গরিবদের প্রধানমন্ত্রী না। আগামী দিনে এই প্রধানমন্ত্রী হয়তো আমার মনে হয় না থাকাটাই বাঞ্ছনীয়, এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই প্রধানমন্ত্রী না থাকাই বাঞ্ছনীয় আমি মনে করি অন্তত। কারণ ইনি যে কথাগুলো বলে, কথার মধ্যে কাজের তার পুরোটাই ফারাক। আজকে বলে যাবে এই কথা, কালকে করবে অন্য। আজকে বলবে এই করব, 15 লক্ষ টাকা দেব, কালকে জিরো ব্যালেন্সে চলে যাবে, দেবে না। না, কথার মধ্যে কাজের ফারাকটা সম্পূর্ণ আলাদা। আর এই তো কৃষকরা ঘেরাও করেছে, এরপরে দেখবেন সাধারণ আম পাবলিক ঘেরাও করবে। আস্তে আস্তে মোদিজি নিজেই সরে যাবে। মোদিজিকে, পাবলিককে সরাতে হবে না, নিজেকেই সরে যেতে হবে। এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। আপনার কথা আরো একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন বংশী ঘোষ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আমি আউসগ্রাম থেকে বংশী ঘোষ বলছি। হ্যাঁ, আলোচনা শুনছি। তো প্রধানমন্ত্রীকে যে চাষিরা ঘেরাও করলে, এই যে বিষয়টা, এটা কোনো মানে কিছু বুঝলাম না। সেদিন কি দাবি নিয়ে ঘেরাও করেছে তাও তো কিছু বুঝলাম না, বা সেই ধরনের খবর কিছু শুনতেও না। আর এখন অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী গরিবের প্রধানমন্ত্রী, বড়লোকের প্রধানমন্ত্রী। তা গরিবের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর কাউকেই দেখলাম না। গরিবের প্রধানমন্ত্রী তো কাউকেই দেখলাম না। আমরা যে চাষি, যে প্রান্তিক চাষি, আমরা বাংলার প্রান্তিক চাষি, তো আমাদের এই প্রান্তিক চাষির হয়ে কই কেউই তো এখানে আর কেউ কিছু আন্দোলন করছে না। দিল্লিতে একটা আন্দোলন হলো, পাঞ্জাবের কৃষক বা অন্যদিকে কৃষক, শুনলাম নাকি বড় বড় কৃষক, তাদের জমি জমা অনেক যোদ্ধা তারা। আর আমরা হচ্ছি প্রান্তিক চাষি বাংলার, 3-4 বিঘে 5 বিঘের মালিকের বেশি আমরা নই। তো আমাদের সুরাহা কিন্তু স্বাধীনতার পর কেউই করলো না। আজকে কৃষকদের স্বার্থে বলছে আয় দ্বিগুণ হবে। তা আয় দ্বিগুণ যদি করতে হয়, তাহলে চাষিদের কিছু অনুদান ভর্তুকি দিতে হবে। তা সেটা তো দিল্লি গভর্নমেন্ট দিচ্ছে 6,000 টাকা, আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন 10,000 টাকা। তো এইটা তো কবে মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন, না হলে তো আমাদের 3 বছর তো আমাদের লস হয়ে গেল বাংলা চাষিদের। তা গরিবের হয়ে কেউ না। যতগুলো প্রধানমন্ত্রী এসেছে, কই গরিবের পক্ষে কেউ না। নমস্কার।
আমার মনে হয় বিষয়টা আমরা ঠিক করে দিই নাকি কোনো দর্শকের বলা মন্তব্য থেকে উনি বিষয়টা ধরে নিয়ে নিজের বক্তব্যটা রাখলেন। যাই হোক, লাইনে থাকলে বলতাম, আজকে বিষয়টা আমরা শুধুমাত্র ফিরোজপুরের ঘটনাটা নিয়েই কথা বলছি। উনি ওনার ক্ষোভ উগড়েছেন, খুব ভালো বিষয়, আপনার কথা আপনাদেরই অনুষ্ঠান, তবে বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটাও মাথায় রাখাটা জরুরি। পরের দর্শক কে রয়েছেন? সুকুমার পান্ডা, নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। বলুন। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। আপনাদের কলকাতা টিভিকে সহস্র ধন্যবাদ, বা আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা কামনা করি। আপনাকেও অনেক শুভেচ্ছা। বলুন, অল্প সময় আছে, বলুন, বিষয় আসুন। হ্যাঁ, আজকে যে মোদী নিরাপত্তা চিত্রনাট্য, এটা তো একদম একটা নকশা। হ্যাঁ, কৃষক আন্দোলন যে বিল প্রত্যাহার উনি করেছিলেন, সেটা কি প্রকৃত যদি করতেন আজকের এই চিত্রনাট্য আপনাদের চ্যানেলে শুনতে হতো না। এটা তো একদম সাজানো গল্প। নিরাপত্তার কারণটা দেখবেন একেবারে কেন্দ্রের তত্ত্বাবধান থেকে নিয়ে রাজ্যের আইজি উনি যাবেন এক জায়গায় হেলিকপ্টারে ঝোড়ো বাসে নামলেন, নেমে গিয়ে সেখানে যেতে পারলেন না। দোষ দেওয়া হচ্ছে কৃষকরা আন্দোলন করে ওনাকে অ্যাটাক করেছিলেন, একদম ভুল কথা। তারপরে ওখান থেকে 70,000 লোকের একটা অনুষ্ঠানের জন্য মাত্র 700 লোকটাও হয়নি, ফিরে আসতে একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ধন্যবাদ আপনাদের সরকারকে, অল্পের জন্য প্রাণে ফিরে বেঁচেছি। এটা কি প্রধানমন্ত্রীর মুখে মানান? একজন দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যের উপরে একজন এগিয়ে চাপিয়ে দিয়েছে, আপনার মুখ্যমন্ত্রী বলে প্রাণে বেঁচে ফিরে এসেছি। এটা নাটক নয় কি? মানুষ কি এখনো মূর্খ আছে? একজন দেশের প্রধানমন্ত্রী রাজ্যের উপরে দায় চাপিয়ে দিয়ে আসবে? তাহলে এত বড় কেন্দ্রে যে সমস্যাগুলো আছে, যেগুলো তারা কি করছেন, এগুলো লজ্জাজনক ব্যাপার। এটা কৃষকদের উপরে একটা আলাদা একটা চাপ তৈরি। প্রকৃত কৃষি বিল প্রত্যাহার করতেন, কোনো কিছু হতো না। আজকের কৃষকরা এখনো পর্যন্ত সে আন্দোলনের মধ্যে আছে। এখনই সাহস থাকে যে কথাগুলো আজকে উনি ব্যক্ত করছেন, কৃষকদের কাছে উনি মাপ চান। কৃষকদের উপরে এইভাবে ওনার হত্যার দায় চাপাবেন না। আমরাও কৃষক পরিবারের ছেলে, আমরাও জানি মানুষের কষ্ট দুঃখ। প্রকৃত যদি উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আপামর জনতার 130 কোটি উনি যদি সর্বেসর্ব হয়ে থাকেন, এইভাবে একটা কৃষক গ্রুপে দায় চাপাতে পারেন না। সুতরাং এখনো মনে করছি উনি যেটা করছেন সত্যি চিত্রাচ্ছ, আমরা ফিল্ম দেখছি। রাজ্যের দায় দায় চাপিয়ে দিচ্ছে, অল্পের জন্য বেঁচে ফিরে আসছি। সত্যি সেলিকস বিচিত্র কি এই দেশ, এটা কি উনি ঘটাতে চাইছেন? ধন্যবাদ। ধন্যবাদ। কিছু বলবো না। পরের দর্শকের ফোনে যাব, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি আবারও আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, বিষয়ে আসছি, তবে একটি খবরের দিকে নজর রাখবো। এসএসসি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের সুপারিশ কলকাতা হাইকোর্টের। এসএসসি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের সুপারিশ, শিক্ষা দপ্তরকে চেয়ারম্যানকে অপসারণের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ভুলের মাসুল হিসেবে অপসারণের সুপারিশ একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের সুপারিশ, শিক্ষা দপ্তরকে চেয়ারম্যানকে অপসারণের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ভুলের মাসুল হিসেবে অপসারণের সুপারিশ একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এসএসসি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের সুপারিশ, ভুলের মাসুল হিসেবে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত। শিক্ষা দপ্তরকে এই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিস্তারিত জানতে চাইছি। পীযূষ, বিস্তারিত জানাও। হ্যালো,
শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলার বিচার করতে গিয়ে বিচারপতি দেখেন 141 নম্বর পেয়ে যিনি রয়েছেন, 149 নম্বর পেয়ে যিনি পেয়েছেন, তিনি তার মেধা তালিকায় থেকে তিনি ডাক পাননি। তার পেছনে যারা রয়েছে 159, 196, 198, এই নম্বর প্রাপ্ত প্রার্থীরা চাকরির নিয়োগপত্র পেয়ে গেছেন, কিন্তু 149 নম্বর পরীক্ষার্থী যিনি নম্বর পেয়েছেন তিনি পাননি। অর্থাৎ সেই সিরিয়াল নাম্বারে দেখা যাচ্ছে যে 149 নম্বরের প্রার্থীর আগে ডাক পাওয়া উচিত ছিল তালিকা অনুযায়ী, কিন্তু সেই তালিকায় তার পেছনে যারা রয়েছেন তারা চাকরির নিয়োগপত্র পেয়ে গেছে। এই মামলার শুনানি পর্বে যখন এই তথ্য বিচারপতির হাতে আসে, তখন বিচারপতি পরিষ্কার মন্তব্য করেন যে এসএসসি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের অবিলম্বে প্রয়োজন। কলকাতা হাইকোর্ট রাজ্যের শিক্ষা দপ্তরকে এই অপসারণের বিষয়টি খতিয়ে দেখবার জন্য নির্দেশ দিচ্ছে, এবং এই মন্তব্য করতে গিয়ে বিচারপতি এও মন্তব্য করেন যে চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কারণ কলকাতা হাইকোর্টে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেই মামলার প্রতিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই চেয়ারম্যান যে সুপারিশ করছেন বা এই চেয়ারম্যানের যে কার্যকারিতা তা কিন্তু বারংবার আদালতের প্রশ্নের মুখে পড়ছে। অর্থাৎ যে নিয়ম মেনে এসএসসি নিয়োগ করা উচিত তা কিন্তু করা হচ্ছে না। এই মামলাটি হয়েছিল নবম এবং দশম শ্রেণী এসএলএসসি পরীক্ষার যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মামলাটি, এই অভিযোগ তোলা হয়েছে যে গাফিলতি করা হয়েছে। শুধু তাকে এই চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করেই আদালত ক্ষান্ত হননি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 2 লক্ষ টাকা তাকে জরিমানা করেছে, এবং এই 2 লক্ষ টাকা জরিমানা 2,20,000 টাকা জরিমানা, আমি একটু সংশোধন করছি, 20,000 টাকা জরিমানা করেছেন, এবং এই 20,000 টাকা জরিমানার অর্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বলেছেন যে চেয়ারম্যান তার নিজের খাত থেকে এই জরিমানার অর্থ দিতে হবে চেয়ারম্যানকে। এবং তিনি এও প্রশ্ন তুলেছেন যে কাউকে দেখা যাচ্ছে যে কাউন্সিলিং এর ক্ষেত্রে এসএমএস করে কাউন্সিলিং কে ডাকা হচ্ছে, কেন ইমেল বা স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে তাকে কাউন্সিলিং এ ডাকা হবে না? এই প্রশ্নও কিন্তু তুলেছেন আদালত। এরপরে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 149 নম্বর তালিকায় থাকা যে চাকরি প্রার্থী তাকে অবিলম্বে সুযোগ দিতে হবে, কাউন্সিলিং এর সুযোগ দিয়ে তার নিয়োগের ক্ষেত্রে যা যা নিয়ম তা পালন করতে হবে এসএসসি কে। সুচন্দিমা। ধন্যবাদ পীযূষ। আপনার কথার সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিষয় নিয়ে কথা বলতে এসেছেন পরের দর্শক অনিমেষ ভট্টাচার্য। নমস্কার। হ্যালো, শুনছি, বলুন। আচ্ছা, আজকে যে আলোচনাটা হচ্ছে, এখন আমরা নরেন্দ্র মোদীর কথা চিন্তা ভাবনা করছি না প্রধানমন্ত্রীর কথা চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছি? তা এখন আমরা কি কেউ দেশের কথা চিন্তা ভাবনা করি? আর এই যে কত প্রধানমন্ত্রী দেখিনি, এরকম প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী এসছে, তা কোন প্রধানমন্ত্রী দেশের কথা চিন্তা ভাবনা করে ভাবুন তো। মানে আজ পর্যন্ত মানে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু যে লোকটা সারা দেশের জন্য জীবন দিয়ে গেল সেই নেতাজি, সেই নেতাজির কথাটা আজ পর্যন্ত কেউ চিন্তা ভাবনা করে? সেই কথাটা কেউ একবার তুলছে? সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করছে, দেশের কথা কেউ চিন্তা ভাবনা করছে? আর আরে যা ঘটনা ঘটার তো ঘটেছে, এখন সেই ঘটনাটা পুনরাবৃত্তি যাতে না হয়,
এখন সেই চিন্তা ভাবনাটা তো মানুষের করা উচিত, কিন্তু সেই চিন্তা ভাবনা আমরা কেউ করছি না। আমরা চিন্তা ভাবনা করছি কি না, নিজেদের মনের ভিতরে যে একটা হিংসা বলুন বা একটা মনোভাব বলুন যে আছে, সেইটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই বলে যাচ্ছে। সাধারণ মানুষ কি চিন্তা ভাবনা করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে? না না, সাধারণ মানুষ না, আমি বলছি আমরা যে বলছি কথাটা, আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, সেই বলছি যে সেই যে প্রধানমন্ত্রীর কথাটা, দেশের প্রধানমন্ত্রীর কথাটা চিন্তা ভাবনা করে যে কি ঘটনা ঘটেছে না ঘটেছে কি হবে সেটা। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে তো কথা বলা উচিত, কিন্তু কথা বলা হচ্ছে কোনগুলো নিয়ে? মন্দিরে মন্দিরে সবাই পুজো দিচ্ছেন, কেউ গাফিলতির দিকটা তো তুলছেন না। ঘটনা ঘটার বহু সময় পরেও না পিএমও থেকে না স্বরাষ্ট্র দপ্তর থেকে, যাদের হাতে থাকে এই নিরাপত্তার দায়িত্ব, কোনো তথ্য প্রমাণ নাকি এসপিজির তরফ থেকে কোনো তথ্য প্রমাণ, পূর্ণাঙ্গ তথ্য সামনে রাখা হয়নি কেন? প্রশ্ন করার হলে এগুলো নিয়ে করুন। মন্দিরে মন্দিরে নেতৃত্বরা, বিজেপি শীর্ষ নেতৃত্বরা পুজো করতে চলে যাচ্ছেন, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে, বিষয়টাকে ধর্মীয় দিকে টানার চেষ্টা কেন? কোনো তো ইভেন্ট নয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি হয়েছে, শর্ট এন্ড সিম্পল বিষয়। হ্যাঁ দিদিমণি, আরেকটা কথা, ওই যে আইনটার কথা যেটা বলা হচ্ছে, এটা তো প্রথমে উচিত ছিল এই যে আইনটা যে পাস হয়েছে, এইটা দেশের সামনে বাংলায় অন্তত লিফলেট করে এটা পাঠানোর দরকার ছিল। কারণ কি, এটা গরিবদের পক্ষে হচ্ছে না জমিদারদের পক্ষে হচ্ছে, বড় বড় চাষিদের? কোন আইনের কথা বলছেন আপনি? এই যে কৃষক আইনটা যেটা প্রত্যাহার করা হলো আর কি। হ্যাঁ, এই যে আইনটা যে প্রত্যাহার করা হলো, কেন করা হলো, কেন প্রত্যাহার করা হলো, এটা কিন্তু দেশবাসীরা আমরা কেউ জানতে পারলাম না। কি করে জানবেন বলুন? তার জন্য তো প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের সামনে আসতে হবে, যারা ওনাকে প্রশ্ন করতে পারে। উনি চালুই করেছিলেন কেন আর প্রত্যাহারই বা করলেন কেন? কারণ এই বিষয় নিয়ে তো সংসদেও কোনো আলোচনা হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা সংসদে গিয়ে আলোচনা করেন সে বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্যই হয়নি, না তখন হয়েছিল না আজ হয়েছে। ধন্যবাদ, আর একদম সময় নেই। আজকে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানলাম। ঐতিহাসিক বিপিন চন্দ্রের কথা আমি শুরুতে বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি লিখেছিলেন, সাম্প্রদায়িক পার্টিকে তার কোনো ঘোষিত নীতির ওপর ভিত্তি করে সংজ্ঞায়িত করা যায় না, সে কোনো নীতিফিতির ধার ধারে না। ঠিকই বলেছিলেন তিনি। তা না হলে যিনি নিজেকে 56 ইঞ্চ কা ছাতি দাবিদার বলে বেড়ান, তিনি নিজের নিয়ন্ত্রণে থাকা এসপিজিকেই বস্তুত কাঠগড়ায় তুলতে দ্বিধা করলেন না। পাকিস্তানি খালিস্তানি কিছুই বাদ যাচ্ছে না, তাকে কেবল স্রেফ পাঞ্জাব সহ 5 রাজ্যের ভোটের দিকে তাকিয়ে। কেননা জনতা জানতে চায়, এসপিজির কাছে কি প্রধানমন্ত্রীর প্রাণ সংশয় সংক্রান্ত তথ্য ছিল না? এসপিজি তো কেন্দ্রের, তাহলে ব্যর্থতা যদি ঘটেই থাকে তার দায় প্রধানমন্ত্রীর দফতর কি এড়াতে পারে? আজ আপনার কথা এখানেই শেষ করছি, তবে রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।